স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। তেজগাঁয়ে ট্রেনে অগ্নিসংযোগ এবং হতাহতের ঘটনা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মঙ্গলবার এই বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের মুখোমুখি হন তিনি। এ ঘটনায় বাইডেন প্রশাসন উদ্বিগ্ন কিনা এমন প্রশ্নের জবাবে মিলার বলেন তিনি বিষয়টি সম্পর্কে জানেন না। এছাড়া নির্বাচন শেষে বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি তৈরি করতে পারবে যুক্তরাষ্ট্র, রাশিয়ার এমন দাবির বিষয়েও প্রশ্ন করা হয়। উত্তরে মিলার জানান, বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে মার্কিন সরকার। এ বিষয়ে আর কোনো মন্তব্য নেই বলেও জানান তিনি। জাতীয় নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের। আলাদাভাবে বৈঠক হয়েছে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথেও। এদিকে আসছে নির্বাচনে ভারত, চীন ও রাশিয়া সহ এখন পর্যন্ত 9টি দেশ পর্যবেক্ষক পাঠাবে বলে ব্রিফিংয়ে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিনিধি পাঠাবে কমনওয়েলথ আর ওআইসি। রাজধানীর মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গাড়ি বের হতে দেখা যায়। জানা যায় দীর্ঘ বৈঠক হয়েছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে। বিস্তারিত আলাপ হয়েছে আসন্ন জাতীয় নির্বাচন ও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে। এর আগে সকালে পদ্মায় ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথেও আলাদা বৈঠক করেছেন মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদিন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং ডাকে পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলি সাবরিন এসব বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানায়নি কিছুই। সেই সম্পর্কে এখন পর্যন্ত তো কিছু জানেন। আপনারাও এইখানে ওখানে পিটার হাসের সাথে বৈঠক হলে তো আপনারা সবাই ওইখানে থাকতেন। তবে প্রশ্নোত্তরে তিনি জানান, এখন পর্যন্ত 9টি দেশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে। ভারত, চীন, রাশিয়া, জাপানের পাশাপাশি আসবে শ্রীলঙ্কা, উজবেকিস্তান, জর্জিয়া, মরিশাস ও ফিলিস্তিন। এছাড়াও প্রতিনিধি পাঠাবে মুসলিম বিশ্ব ঐক্যজোট, ওআইসি ও কমনওয়েলথ। এছাড়াও আরও কিছু দেশের অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। ইউর একটি এক্সপার্ট মিশন বর্তমানে আমাদের দেশে অবস্থান করছে। আর নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অ্যাক্রিডিটেশনের জন্য প্রাপ্ত আবেদনসমূহ পর্যালোচনা করছে। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবে তা কমিশন কর্তৃক চূড়ান্ত হলেই জানা যাবে। ব্রিফিংয়ে তিনি আরও জানান, 19 ডিসেম্বর ট্রেনে অগ্নিসংযোগের ঘটনাটি পরিকল্পিত উল্লেখ করেছে অস্ট্রেলিয়ান হাইকমিশন। আর এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে ফ্রান্স। ধন্যবাদ। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। সুইজারল্যান্ডে উদযাপিত হয়েছে বাংলাদেশের 52তম বিজয় দিবস। বাংলাদেশ ক্লাব জেনেভার আয়োজনে উদযাপিত হয় দিবসটি। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে স্থানীয় একটি হলরুমে শুরু হয় দিবসটির কার্যক্রম। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় বক্তারা প্রবাসে বেড়ে ওঠা শিশুদের বাংলাদেশের ইতিহাস জানাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে অংশগ্রহণ করেন সুইজারল্যান্ড ও ফ্রান্সে বসবাসকারী প্রবাসীরা। সঙ্গীত, নৃত্য, পুঁথিপাঠ, তবলাসহ বাঙালি সংস্কৃতির নানা শিল্প পরিবেশন করেন তারা। সংগঠনের সভাপতি হারুন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জর্জ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সুইজারল্যান্ডের পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী আনিস খান, সুইস সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ফেডেরিক সহ অন্যান্যরা। সবাই জানি যে বিজয় মানে উৎসব, বিজয় মানে আনন্দ, কিন্তু এই আনন্দের পিছনে আমাদের অনেক বড় ইতিহাস জড়িত রয়েছে। সবাইকে বিজয় দিবসে অনেক অনেক শুভেচ্ছা। আমরা দেশ ও ভাষার প্রতি সম্মান রেখে বিদেশের মাটিতে এখানে ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে সবাই একসাথে হয়ে কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করছে। কানাডায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হলো মহান বিজয় দিবস। মন্ট্রিয়ালে একটি অডিটোরিয়ামে করা হয় এই আয়োজন। আয়োজনের শুরুতেই মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কানাডার রাষ্ট্রদূত ডক্টর খলিল রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বাঙালির জীবনের শ্রেষ্ঠ অর্জন। 1971 বাঙালির ইতিহাসের গৌরবময় এক অধ্যায়। এ সময় আরও বক্তব্য রাখেন তাজুল মোহাম্মদ, সাইফুর রহমান, সুলতান আহমেদ সহ অন্যান্যরা। সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় কবিতা, গান, কবিতা আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। জার্মানির হামবুর্গে বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় পিঠা উৎসবের। রোববারে আয়োজন করে জাগরণ জার্মান বাংলাদেশ সমিতি। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় দিবসটির কার্যক্রম। আয়োজনের শুরুতেই স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে 1 মিনিট নীরবতা পালন করা হয়।
পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় নিজ নিজ জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে আহ্বান জানান বক্তারা। আলোচনা শেষে শুরু হয় পিঠা উৎসব। অনুষ্ঠানে আগত অতিথিরাই বানিয়ে এনেছেন এসব পিঠা। বিদেশের মাটিতে দেশি পিঠার স্বাদ পেয়ে খুশি প্রবাসীরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় দিবসটির আনুষ্ঠানিকতা। সংযুক্ত আরব আমিরাতে দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী বাংলাদেশিদের সহজে ও দ্রুত সময়ে পাসপোর্ট সেবা দিতে আউটসোর্সিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানায় দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট। জানানো হয় দুবাইয়ের আল কারামার ফাসওয়া গ্লোবালের আধুনিক সেবা কেন্দ্রের মাধ্যমে প্রাথমিকভাবে শুরু হবে মেশিন রিডেবল পাসপোর্ট সেবা প্রদান। সংযুক্ত আরব আমিরাতে বসবাস প্রায় 12 লক্ষ প্রবাসী বাংলাদেশির। প্রতি মাসে তারা কয়েক হাজার কোটি টাকার রেমিটেন্স পাঠান দেশে। তবে পাসপোর্ট নবায়ন করতে গিয়ে বরাবরই ভোগান্তিতে পড়তে হয় এই রেমিটেন্স যোদ্ধাদের। এবারে সমস্যা সমাধানে আউটসোর্সিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট। প্রাথমিকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট সেবা প্রদান শুরু হবে দুবাইয়ের আল কারামায় অবস্থিত ফাসওয়া গ্লোবালের একটি কেন্দ্রে। এই কেন্দ্র থেকে সপ্তাহে 5 দিন সোম থেকে শুক্রবার সকাল 8টা থেকে 4টা পর্যন্ত পাসপোর্ট সেবা নিতে পারবেন প্রবাসীরা। এখানকার প্রবাসী বাংলাদেশিদের স্বচ্ছন্দে নির্বিঘ্নে এবং কমফোর্টেবল এনভায়রনমেন্টে আরামদায়কভাবে তারা সেবা পেতে চান এবং এই আউটসোর্সিং যে সেন্টারটি উদ্বোধন হলো এর মধ্য দিয়ে সেটি নিশ্চিত হবে। অল্প সময়ে আমাদের প্রবাসী ভাই বোনেরা যাতে সহজেই খুব কোনো রকমের অসুবিধা ছাড়া সেবাটা পায়, সেটা হচ্ছে যে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। কেন্দ্রটিতে আগতদের জন্য রয়েছে নামাজের স্থান, বাচ্চাদের খেলার জায়গা ও শিশু পরিচর্যা কেন্দ্র। কনস্যুলেটের প্রধান ফটক থেকে ফাসওয়া গ্লোবালে যাওয়া আসার জন্য রয়েছে বিনামূল্যে শাটল সার্ভিসের ব্যবস্থা। কেন্দ্রটি ঘুরে দেখে সন্তোষ জানান কনস্যুলেট কর্মকর্তারা। কনসাল জেনারেল BM জামাল হোসেন সহ উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার, লেবার কাউন্সিলর আব্দুস সালাম, প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা কাজী ফয়সাল সহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা। এমন উদ্যোগে আনন্দিত প্রবাসীরা, পাশাপাশি দেশের মাটিতেও এ সেবা চালুর দাবি তাদের। তো এখানে আশা করি মনে করে ভালো হবে সার্ভিস, শীতে তাপ নিয়ন্ত্রিত, সবকিছু ঠিক আছে। এই যে আউটসোর্সিং এর মাধ্যমে আমরা যখন পাসপোর্ট সেবা গ্রহণ করতে যাব তখন দ্রুত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হবে, কারণ তাদের একাধিক কাউন্টার থাকে। এই উদ্যোগের মাধ্যমে পাসপোর্ট নবায়নের জটিলতার অবসান ঘটবে, এমনটাই প্রত্যাশা সবার। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। ফ্রান্সে পরিচিতি পেয়ে সভা করেছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন। ফ্রান্সের নবগঠিত কমিটি সোমবার প্যারিসের একটি রেস্তোরাঁয় বর্ণিল আয়োজনের মাধ্যমে আত্মপ্রকাশ করে সংগঠনটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সালে আহমেদ চৌধুরী। সভায় ভার্চুয়ালি যুক্ত হন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মহিবুর রহমান মুহিব এবং মইনুল চৌধুরী হেলাল। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ ফয়সল উদ্দিনকে সভাপতি এবং সাংবাদিক ও ব্যবসায়ী মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি অলিউদ্দিন শামীম, ট্রেজারার রফিকুল হায়দার, মিজানুর রহমান, শাহেদ আহমদ, হাফিজ জিল্লুর রহমান, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য, শুভ সহ অন্যান্যরা। অবৈধ অভিবাসনের অভিযোগে মালয়েশিয়ায় আটক হয়েছেন প্রায় 500 অভিবাসী, যাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশীয়। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেট খ্যাত কোতারায় অভিযান চালানো হয়। সকাল থেকেই পুরো এলাকা ঘিরে রাখে নিরাপত্তা বাহিনী। দুপুর পর্যন্ত চলে অভিযান। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় অনেকে। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে নেপাল ও মিয়ানমারের নাগরিক। আটককৃতরা পুলিশি হেফাজতে রয়েছে বলে জানা যায়। তবে আটককৃতদের মধ্যে কোন দেশের কতজন আছে সে বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি। ভারতে হঠাৎ দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট JN.1। কেরালায় 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের। একই দিনে 300 জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। দেশ জুড়ে মোট আক্রান্ত হয়েছেন 2300-র বেশি। বেঙ্গালুরুতে দুদিনে 30 জনের শরীরে মিলেছে ভাইরাসটি। প্রাণ হারিয়েছেন 3 জন। রাজস্থানের জয়পুরে 2 জনের শরীরে এটি পাওয়া গেছে। রাজধানী দিল্লিতে আক্রান্ত বিজেপি কাউন্সিলর অমিত ত্যাগী আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাড়ানো হয়েছে করোনা পরীক্ষা। এর আগে যুক্তরাষ্ট্র ও চীনে শনাক্ত হয়েছিল এই ভ্যারিয়েন্ট। 2.5 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় প্রাণহানি ছাড়িয়েছে 20,000। প্রতিদিন গড়ে 300 মানুষের মৃত্যু হয়েছে হামলায়।
এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। উপত্যকা চিকিৎসকরা বলছেন প্রাণহানির প্রকৃত সংখ্যা আরও বেশি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের অন্তর্ভুক্ত করা হয়নি নিহতের তালিকায়। আগ্রাসনে আহত 52,000-এর বেশি। গাজার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই হওয়া বাস্তুচ্যুতদের 15%ই আঘাতপ্রাপ্ত। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন অভিযানের পর থেকেই গাজায় চলছে ভয়াবহ আগ্রাসন। মাঝে মিশরের মধ্যস্থতায় বন্দি বিনিময়ের শর্তে 1 সপ্তাহের জন্য কার্যকর হয়েছিল যুদ্ধবিরতি। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে নেই আশার আলো। ইসরায়েল, হামাস ও যুক্তরাষ্ট্রের সাথে মধ্যস্থতাকারীদের কয়েক দফা বৈঠকেও আসেনি অগ্রগতি। হামাস চায় স্থায়ী যুদ্ধবিরতি, আর তেল আবিবের চাওয়া আগ্রাসন অব্যাহত রেখে জিম্মি উদ্ধার। নিজ নিজ অবস্থানে অনড় দুপক্ষই। নতুন চুক্তির সম্ভাবনা নেই, এমন কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কাতারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে বুধবারই মিশর পাড়ি জমিয়েছিলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। একই দিন দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেন মোসাদ ও সিআইএ প্রধান। বিভিন্ন পক্ষের এমন কূটনৈতিক তৎপরতায় দেখা গিয়েছিল আশার আলো। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের সম্ভাবনাও বেশ জোরালো হয়। তবে এসব দৌড়ঝাঁপেও মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য। মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে দফায় দফায় বৈঠক হয়েছে ঠিকই, তবে ফিলিস্তিনিদের জন্য আসেনি কোনো সুখবর। উল্টো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তা, আপাতত নেই চুক্তির সম্ভাবনা। বন্দি বিনিময় চুক্তি নিয়ে এই মুহূর্তে কোনো আশার কথা শোনাতে পারছি না, তবে আমরা চাপ তৈরি করে যাচ্ছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী এখনও নিজ অবস্থানে অনড়। আগ্রাসন অব্যাহত রেখেই উদ্ধার করতে চান জিম্মিদের। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত বর্বরতা থামাতে নারাজ তিনি। আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। হামাস নির্মূল না হওয়া পর্যন্ত চলবে যুদ্ধ। বিজয় অর্জন করেই থামব। কেউ যদি মনে করে আমরা যুদ্ধ থামিয়ে দেব, তবে সে বাস্তবতা থেকে অনেক দূরে রয়েছে। লক্ষ্য পুরোপুরি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই থামবে না। হামাসের কাছে এখন দুটো পথ রয়েছে, আত্মসমর্পণ নয় মৃত্যু। এদিকে হামাসের স্পষ্ট বার্তা, গাজা ইহুদি আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে যাবে না গোষ্ঠীটি। সব পক্ষকে আমাদের অবস্থান স্পষ্ট করেছে। দখলদাররা হামলা বন্ধ না করা পর্যন্ত বন্দি বিনিময়ে কোনো আলোচনা নয়। শত্রুরাও এ বিষয়ে অবগত। আগ্রাসন থেকে তাদের কোনো লক্ষ্যই অর্জন হবে না। তাই এসব বন্ধে এখন সবার নজর দেওয়া জরুরি। সাধারণ ফিলিস্তিনিদের ওপর বর্বরতা বন্ধে অবশ্য দুপক্ষের অবস্থানই নমনীয় করার চেষ্টা অব্যাহত রেখেছে মধ্যস্থতাকারীরা। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।